কেমন রয়েছে সবাই? আশা করি সবাই ভালোই রয়েছি। যে যেখানে যেমনই থাকি না কেন, সুস্থ থাকি, সুন্দর থাকি, এই কামনায় আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের হাইড্রার দেহপ্রাচীর নিয়ে আলোচনা করবার জন্য। তো হাইড্রার দেহপ্রাচীর, হাইড্রার দেহের প্রকৃতপক্ষে প্রধানত দুটো অংশ রয়েছে। একটা দেহ প্রাচীর, আরেকটি হচ্ছে সিলেন্টেরন। এছাড়াও তো আমরা দেখেছি যে হাইড্রাতে কর্ষিকা বা টেন্টাকল রয়েছে, দেহকাণ্ড রয়েছে, পদতল বা পাদচাকতি রয়েছে। কিন্তু এই দেহ প্রাচীর চারিদিকে আর এর ভেতরে একটা গহ্বর রয়েছে যাকে বলা হয় সিলেন্টেরন, যা পরিপাক সংবহনের কাজ করে থাকে। তো আজকে আমরা জানব দেহ প্রাচীরের গঠনটি কেমন। হাইড্রা যেহেতু দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল, যার কারণে হাইড্রার দেহে দুটি স্তরে বিন্যস্ত থাকে। স্তর দুটো হচ্ছে একটি এক্টোডার্ম বা এপিডার্মিস, আর একটি এন্ডোডার্ম বা হাইপোডার্মিস, অর্থাৎ বহিঃত্বক এবং অন্তঃত্বক। তো হাইড্রার দেহের যে এপিডার্মিস বা বহিঃত্বক, সেটি 7 ধরনের কোষ নিয়ে গঠিত। সে কোষগুলো হচ্ছে পেশিয়াবরণী কোষ বা মাস্কিউলো এপিথেলিয়াল সেল, পেশিয়াবরণী কোষ বা মাস্কিউলো এপিথেলিয়াল সেল বা এক্টোডার্মাল এপিথেলিয়াল সেল। তারপরে রয়েছে ইন্টারস্টিশিয়াল কোষ বা যে কোনো ধরনের কোষ তৈরি করবার জন্য এমন একটি কোষ যা ইন্টারস্টিশিয়াল কোষ। তারপরে রয়েছে সংবেদী কোষ বা সেন্সরি সেল। আরও রয়েছে নার্ভ কোষ বা স্নায়ু কোষ। এছাড়াও রয়েছে জনন কোষ বা জার্ম সেল। আরও রয়েছে তোমার নিডোসাইট কোষের জন্যই হাইড্রা মূলত নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। এই নিডোসাইট কোষটি হাইড্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিডোসাইটের ভিতরে নেমাটোসিস্ট থাকে। নিডোসাইটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষ, হাইড্রার দেহের বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ। তো এই 7 ধরনের কোষ নিয়ে গঠিত হয়ে থাকে একটি পেশিয়াবরণী কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, জনন কোষ, গ্রন্থি কোষ, নিডোসাইট কোষ, এইগুলো। আর অন্তঃত্বকে বা হাইপোডার্মিসে রয়েছে 5 ধরনের কোষ, যার মধ্যে অন্তঃত্বক বা এন্ডোডার্ম বা হাইপোডার্মিসের ক্ষেত্রে 5 ধরনের কোষ রয়েছে, যা আমরা দেখলাম এপিডার্মিসে রয়েছে 7 ধরনের বা এক্টোডার্মে রয়েছে 7 ধরনের। আসলে 2 ধরনের কোষ হাইপোডার্মিসে বা এন্ডোডার্মিসে নেই। কি নেই? জার্ম সেল বা জনন কোষ নেই, আর নেই হচ্ছে নিউরোসাইট কোষ। এই দুটো নেই, আর বাকি সব রকমের কোষই রয়েছে। এই যে এখানে কোষগুলোর নাম লেখা রয়েছে। এক্টোডার্মের কোষগুলো 7টি, এন্ডোডার্মের কোষগুলো 5 ধরনের হয়ে থাকে। 2 ধরনের কোষ আমরা দেখলাম যে এক্টোডার্মের মধ্যে রয়েছে, কিন্তু এন্ডোডার্মে নেই, যার একটি হচ্ছে জার্ম সেল বা জনন কোষ, আরেকটি হচ্ছে নিডোসাইট কোষ। তো এই কোষগুলোর গঠন কেমন বা কি কাজই বা করে সেটি আমরা জানব। এখানে সুন্দরভাবে একটা পরিপূর্ণ হাইড্রা দেখানো হয়েছে। এই যে হাইড্রার হাইপোস্টোম, এগুলো টেন্টাকল বা কর্ষিকা, হাইপোস্টোম অঞ্চলে মুখছিদ্র রয়েছে। এখানে এটা দেহকাণ্ডের প্রস্থচ্ছেদ করে অংশ বিশেষটা এখানে প্রবর্ধিত করে দেখানো হয়েছে। আর নিচে পেডাল ডিস্ক বা পাদচাকতি। তো এই যে বিবর্ধিত করে প্রস্থচ্ছেদের অংশবিশেষ দেখানো হয়েছে, তার মধ্যে সবগুলো কোষই এখানে দেখানো অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে নাই। যেমন এখানে যে জনন কোষ থাকবে, হাইড্রা যদি উভলিঙ্গিক আচরণ করে, অর্থাৎ শুক্রাশয়ও থাকে, ডিম্বাশয়ও থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে
শুক্রাশয়ের কোষ থাকবে, ডিম্বাশয়ের কোষ থাকবে, কিন্তু হাইড্রা পরিপক্ক হলে সেখানে কিংবা যে স্থানে প্রস্থচ্ছেদ করা হলো সেই স্থানে শুক্রাশয় ডিম্বাশয় হয়তো বা কিছুই রইল না। এই কারণে কিন্তু এখানে শুক্রাশয়ের কোষ বা ডিম্বাশয়ের কোষ দেখানো হয় নাই। আবার যে জনন কোষ তো এরকম দেখানো হয় নাই। আবার অন্তঃত্বকে যেও কিন্তু 2-4টি কোষ এরকম দেখানো হয় নাই, যেগুলো আসলে বিদ্যমান রয়েছে। আর একটোডার্মে কিন্তু গ্রন্থি কোষটাও দেখানো হয় নাই। তো আমরা প্রথমে যদি মাস্কিউলো এপিথেলিয়াল সেল বা পেশিয়াবরণী কোষ নিয়ে বলি, তাহলে বলতে হয় যে এই কোষগুলোর বহিঃপ্রাচীরটা বাইরের দিকটা প্রশস্ত, ভিতরের দিকটা ক্রমশ একটু সরু। আর এই প্রশস্ত অংশে কতকগুলো মিউকাস গ্রন্থি রয়েছে। এই মিউকাস গ্রন্থি থেকে কিছু পিচ্ছিল পদার্থ ক্ষরিত হয়, যা হাইড্রার দেহকে একটু পিচ্ছিল রাখে। আর এই এপিথেলিয়াল মাস্কিউলো এপিথেলিয়াল সেল বা পেশি আবরণী কোষ, এটা হাইড্রার দেহকে সংকুচিত প্রসারিত করতে ভূমিকা পালন করে এবং দেহের প্রধান আবরণ তৈরি করে। এই জন্যই কিন্তু এটাকে আসলে পেশি আবরণী কোষ বলা হয়ে থাকে। তারপরে রয়েছে ইন্টারস্টিশিয়াল কোষ। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে ক্ষুদ্র গোলাকার ডিম্বাকার কতগুলো কোষ রয়েছে, এদেরকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। এই সমস্ত কোষের মধ্যে কিন্তু কোষীয় যে অন্যান্য অঙ্গাণুগুলো, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইগুলো কিন্তু অবশ্যই রয়েছে। ইন্টারস্টিশিয়াল কোষের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষগুলো প্রয়োজনে যে কোনো ধরনের কোষ কিন্তু সৃষ্টি করতে পারে। তারপরে রয়েছে সংবেদী কোষ বা সেন্সরি সেল। সংবেদী কোষগুলো দুই প্রান্ত সরু হয়ে থাকে আর মাঝখানে প্রশস্ত হয়ে থাকে। এর বহিঃপ্রান্তে কিন্তু সেন্সরি নিউরনের প্রান্ত সংযুক্ত থাকে। সংবেদী কোষ কী কাজ করে? বাইরের কোনো উদ্দীপনাকে হাইড্রার দেহে প্রেরণ করে থাকে। এরপরে রয়েছে স্নায়ু কোষ, যা এখানে দেখানো হয় নাই। এই যে একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে রয়েছে কি অকোষীয় জেলির নয় স্তর, যেটাকে আমরা মেসোগ্লিয়া বলে থাকি। মেসোগ্লিয়া একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অংশ, যে একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে অকোষীয় জেলির মতো যে স্তর রয়েছে তাকে বলা হয় মেসোগ্লিয়া। তো এই মেসোগ্লিয়া ঘেঁষে কিন্তু অনিয়ত আকৃতির কতকগুলো কোষ বিদ্যমান থাকে, তাকে স্নায়ু কোষ বলা হয়। এই স্নায়ু কোষগুলো কী কাজ করে? এই সেন্সরি বা সংবেদী কোষের মাধ্যমে যে উদ্দীপনাগুলো গ্রহণ করা হলো সেগুলো স্নায়ু কোষের মাধ্যমে হাইড্রার দেহের সমস্ত জায়গাতে প্রেরণ করে থাকে। তারপরে রয়েছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষটা কেমন? এরও আসলে বাইরের প্রান্ত একটু প্রশস্ত হয়ে থাকে, ভিতরের প্রান্ত একটু সরু হয়ে থাকে, যে কোষটি এখানে দেখানো নেই। গ্রন্থি কোষ কী কাজ করে? এটা থেকে কিছু পিচ্ছিল পদার্থ ক্ষরিত হয়, হয়ে যে জায়গাগুলো আসলে পিচ্ছিল হওয়া দরকার, যেমন পদতলে পিচ্ছিল হলে হাইড্রার চলনে সুবিধা হয়, এই জন্য এটা কিন্তু পদতলে বেশি থাকে। তারপরে হাইপোস্টোম পদতল অঞ্চলে বেশি থাকে গ্রন্থি কোষ। হাইপোস্টোম অঞ্চলে যে মুখছিদ্র রয়েছে সেই দিক দিয়ে খাদ্যটা পিচ্ছিল হয়ে গলধকরণ করতে সুবিধা হয়, এই কারণে কিন্তু হাইপোস্টোম অঞ্চলেও গ্রন্থি কোষ বেশি থাকে। ফলে দেখা যাচ্ছে চলনে, খাদ্য গ্রহণে এইগুলো কাজে গ্রন্থি কোষ ভূমিকা পালন করে থাকে। তারপরে আমরা দেখেছি জনন কোষ। জনন কোষ কাকে বলে? যে কোষ আসলে প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধিতে সহায়তা করে সেটা। তো হাইড্রারও দুই ধরনের জনন কোষ রয়েছে। একগুলো রয়েছে স্পার্ম বা শুক্রাণু, আরেকগুলো রয়েছে ডিম্বাণু বা ওভাম। তো শুক্রাণুর যথারীতি মাথা রয়েছে, গ্রীবা রয়েছে, লেজ রয়েছে। আর ডিম্বাণু একটু তুলনামূলকভাবে শুক্রাণুর থেকে বড় আকৃতির হয়ে থাকে। আর এই শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে নিষিক্তকরণ প্রক্রিয়ায় জাইগোট তৈরি করে পূর্ণাঙ্গ হাইড্রা তৈরিতে কিন্তু ভূমিকা পালন করে। তারপরে একটি কোষ রয়েছে যেটি হচ্ছে নিডোসাইট কোষ। নিডোসাইট কোষ, এই নিডোসাইট কোষই হাইড্রার দেহের বা নিডারিয়া পর্বের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ কোষ, যা অন্য কোনো প্রাণীতে সাধারণত বিদ্যমান থাকে না। তো এই কোষের ভিতরে থলিকাকার গহ্বরযুক্ত একটি অংশ বিদ্যমান থাকে, একে নেমাটোসিস্ট বলা হয়। এই নেমাটোসিস্টের 3টা কাঁটা থাকে বড় বড়, এদেরকে ভার্ব বলা হয়। এছাড়াও নেমাটোসিস্টের
দীর্ঘ একটা সূত্র রয়েছে। এই সূত্রকের গায়েও ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো কণ্টক বিদ্যমান থাকে, এদেরকে বলা হয়, এই যে এখানে নেমাটোসিস দেখানো হয়েছে, এই সূত্রকের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টক বিদ্যমান থাকে, এদেরকে বলা হয় বারবিউল। আর বড় বড় 3টা কাঁটা এখানে থাকে, এদেরকে বলা হয় বার্ব। আর এই নেমাটোসিস্টের যে থলির মতো অংশ, এর মধ্যে ফিনল আর প্রোটিন মিশ্রিত হয়ে হিপনোটক্সিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করে সেই হিপনোটক্সিনটা এই নেমাটোসিস্টের মধ্যে বিদ্যমান থাকে। আর অপারকুলাম দিয়ে সেই নেমাটোসিস্টটা ঢাকা থাকে। যদি কোনো শত্রুকে আক্রমণ করতে হয় কিংবা কোনো খাদ্য গ্রহণ করতে হয়, খাদ্যকে অবশ করতে হয়, তখন ওই হিপনোটক্সিন নামক বিষাক্ত পদার্থ সূত্রক দিয়ে নিক্ষিপ্ত করে শত্রুকে আক্রমণ করে, কিংবা খাদ্য ধরতে গেলে আমরা দেখেছি হাইড্রা মাংসাশী মানে প্রাণী ছাড়া কিছু খায় না, কাজেই সেই প্রাণীটাকে অবশ করে নিয়ে তারপরে ওই নেমাটোসিস্টে নিডোসাইট কোষে যে নিডোসিল রয়েছে সেটা দিয়ে আঘাত করে প্রাণীটাকে অবশ করে ফেলে তারপরে এই টেন্টাকল বা কর্ষিকাগুলো দিয়ে জড়িয়ে ধরে মুখছিদ্র দিয়ে কিন্তু গলধকরণ করে হাইড্রা খাদ্য গ্রহণ করে থাকে, শত্রুকে আক্রমণ করে থাকে এই নিডোসাইট কোষ দিয়ে, ইত্যাদি কাজে নিডোসাইট কোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা হাইড্রার দেহের প্রাপ্ত কোষগুলোর গঠন জানলাম, কাজ জানলাম, কিন্তু এক্টোডার্ম বা এপিডার্মিসের জানলাম। এখন এন্ডোডার্ম, আসলে এন্ডোডার্মের কোষগুলোর সাথে এক্টোডার্মের কোষগুলো অনেকটাই মিল রয়েছে, কিন্তু এক্টোডার্মে আমরা যেটা দেখেছি এক্টোডার্মাল এপিথেলিয়াল সেল বা পেশিয়াবরণী কোষ বা মাস্কিউলো এপিথেলিয়াল সেল, সেটা কিন্তু এইখানে গিয়ে পুষ্টিকোষ, এন্ডোডার্মে সেটা বা হাইপোডার্মিসে সেটা পুষ্টিকোষ বা নিউট্রিটিভ সেল। কেন পুষ্টিকোষ? কেননা ওইটা আসলে যখন হাইপোডার্মিসে বা এন্ডোডার্মে বিদ্যমান থাকে পেশি আবরণী কোষটি, তখন আসলে এটা পুষ্টির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য এটাকে পুষ্টিকোষ বলা হয়। এই পুষ্টিকোষগুলো কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে, একটা ফ্লাজেলেটেড সেল বা ফ্লাজেলীয় কোষ, আর একটি অ্যামিবয়েড সেল বা অ্যামিবয়েড কোষ। ফ্লাজেলেটেড সেল যেটা, সেটা ফ্লাজেলা দিয়ে খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করতে ব্যবহৃত হয়, আর অ্যামিবয়েড কোষ যেটা, সেটা অ্যামিবার মতো ক্ষণপথ তৈরি করে সেই পুষ্টিকোষের ভেতরে খাদ্যটাকে নিয়ে পরিপাকে সহায়তা করে। আর যে ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, এই কোষগুলোর বৈশিষ্ট্যগুলো আসলে এক্টোডার্মের ওই কোষগুলোর সাথে অনেকটাই সাদৃশ্যযুক্ত, যার জন্য এটা পৃথক করে না পড়লেও সমস্যা হবে না। আর এক্টোডার্ম তথা এপিডার্মিসের অংশবিশেষই কিন্তু অধিকতর ইম্পর্টেন্ট। আবার এখানে যে এক্টোডার্ম আর এন্ডোডার্ম বা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে অকোষীয় জেলির মতো স্তর রয়েছে যার নাম মেসোগ্লিয়া, সেটি কি কাজ করে? এক্টোডার্ম আর এন্ডোডার্ম বা এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসকে পরস্পর সংযুক্ত করে থাকে, কাজে মেসোগ্লিয়া অংশটিও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে হাইড্রার দেহ প্রাচীর নিয়ে জানলাম দেহ প্রাচীরের দুটো অংশ রয়েছে, একটা এপিডার্মিস, একটা গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিসে কয়েক ধরনের কোষ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো নিয়ে আলোচনা করলাম। এপিডার্মিসের যে কোষগুলো রয়েছে এগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট। তোমরা সুন্দর করে সিকিউর জন্য, এমসিকিউর জন্য, একাডেমিকের এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেবে। তোমাদের সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।